পিছনে তাকিয়ে দেখি ও উপর থেকে আসছে। আজ অফিসে যায়নি কিন্তু কেন? চোখ মুখ কেমন শক্ত করে রেখেছে এসে আমায় গম্ভীর মুখে বলে, এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার না মাথা ব্যথা করছে? উপরে আসো, আজ উপরেই লাঞ্চ করব। এভাবে বলল কেন? কালকের জন্য কি রেগে আছে? সকালেও তো ঠিক ছিল, এখন আবার কি হলো? আর আজ উপরেই বা লাঞ্চ করবে কেন? এই মানুষটাকে বোঝা বড়ই মুশকিল। আমি উপরের দিকে যাব তখনই মামা ডাকে। মামার ডাকে আমিও দাঁড়াই ও সিঁড়ির উপর উঠেও থেমে যায়। আমি মামার সামনে যেতেই মামা মুচকি হেসে বলে, কিরে মা, কেমন আছিস? আমি বলি, তুমি কখন এলে? আর একবার ডাকলেও না। মামা কিছু বলবে এর আগেই ওখান থেকে একটা মেয়ে এসে জড়িয়ে ধরে বলে, কেমন আছো ভাবি? আমি কাউকেই চিনি না, তাও বললাম ভালো। ছেলে তিনজন এসেও কথা বলল। কিছুক্ষণ কথা বলে জানতে পারলাম এরা ওর কাজিন, অথচ আমি কাউকেই চিনি না। ওদের নাম দিহান, সাদাফ, শারাফ, সারা। এনি সবাই কথা বলল, কিন্তু এনি মেয়েটা কেমন গম্ভীর হয়ে বসে আছে। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়েই সবার সাথে কথা বলছিলাম আর শোভন সিঁড়ির সামনে দাঁড়িয়েছিল। ও গম্ভীরভাবে বলে, হয়েছে সবার সাথে কথা বলা, এবার চলো। যাক বাবা, একটু এখানে থাকলে কি হয়? সবাই এখানে থাকবে, আমি উপরে চলে যাব। ধুর, ভালো লাগে না। এনি আপু সোফায় বসে ফোন টিপছিল, পিছনে ওর দিকে তাকিয়ে বলে, কেন শোভন? এখানে তোমার বউ থাকলে কি হবে? খারাপ কিছু হয়ে যাবে? নাকি কিছু জেনে যাবে? এই কথাটা বলার পর বাঁকা হাসল। কিন্তু কি জেনে যাওয়ার কথা বলছে? কি জানব? আমি এনি আপুর দিকে তাকিয়ে বলি, কি জেনে যাব? ও এসে আমার হাত চেপে ধরে এনি আপুর দিকে তাকিয়ে বলে, তোর ফালতু কথা তোর কাছেই রাখো, তোকে আমি পরে দেখে নিব। বলে আমাকে উপরে নিয়ে যেতে থাকে। মাঝ সিঁড়িতে উঠতেই এনি আপু চেঁচিয়ে বলে, আমি তো চাই তুমি আমায় দেখো, তাও গভীরভাবে। বলে জোরে জোরে হাসতে থাকে। তখনই মামুনি এসে ধমক দেয় এনি আপুকে, আর ও আমাকে ঘরে নিয়ে আসে হাত ধরে। আমি রুমে সে বলি, কি বলছিল এনি আপু? ও আমাকে বসিয়ে আমার সামনে বসে বলে, ও যা বলার বলুক, তুমি ওর কথায় কান দিবে না, আর ওর থেকে দূরে দূরে থাকবে একটু। কেন? সব কিছুতে কেন খুঁজতে নেই, যা বলেছি তা যেন মনে থাকে। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, কে কি বলছে করছে তাও বুঝতে পারছি না, সব যেমন ঘোলাটে লাগছে। অফিসে যাওনি কেন? ও আমার পাশে এক হাত দিয়ে জড়িয়ে বলে, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছিল না তাই যাইনি। আমি ওর দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাই ও মুচকি হেসে আমার নাকে নাক ঘেঁষে চোখে ঠোঁট ছোঁয়ায়। ওর ফোন আসতেই ও ফোন নিয়ে বাইরে চলে যায়। তখনই রিয়া আসে। রিয়া এসে ধপ করে আমার পাশে বসে বলে, ওই এনি শাকচুন্নিটার জন্য সব গোলমাল হয়ে গেল, মুডটাই পুরো খারাপ হয়ে গেল। আমি একটু ভেবে বলি, আচ্ছা এনি আপু ওই কথাগুলো বলল কেন? রিয়া মুখ গোমরা করে বলে, এই এনি শাকচুন্নিটার জন্যই তো প্রথম থেকে এত কিছু হচ্ছে। ও তো ভাইয়াকে বিয়ে করতে চায়, ভাইয়াকে অনেক পছন্দ করে, কিন্তু ভাইয়া তো তোমায় ভালোবাসে। এই কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। রিয়া আবার বলে, ওর জন্যই তো। রিয়া আর কিছুই বলতে পারল না। শোভন এসে ধমক দিয়ে বলে, যা, তোকে মা ডাকছে। পুরো কথা তো বললি না। ও সবসময় একটু বেশি ধমকা ধমকি করে, মেয়েটার মনটাই খারাপ হয়ে গেল। ওকে এইসব নিয়ে আর কিছু জিজ্ঞেস করিনি। দুপুরে আর নিচে যাইনি, রুমে খাবার দিয়ে গেছে, এখানেই খেয়ে বসে বসে বই পড়তে পড়তে ওর বুকেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি ও নেই। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যাব, তখনই মামুমির রুমের দিকে চোখ পড়তেই বুকটা ধক করে উঠল।
এনি আপু শোভনকে জড়িয়ে ধরে আছে আর শোভন ছাড়ানোর চেষ্টা করছে। এভাবে দেখে আমার অনেক কষ্ট হচ্ছে আর অনেক রাগও। শোভন এনি আপুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, আমার থেকে দূরে থাকবি। এনি আপু আবার শোভনের সামনে গিয়ে বলে, যেই বউ নিয়ে এত বাড়াবাড়ি করছো সে বউ থাকবে তো? শোভন কিছু বলবে এর আগে আমি গিয়ে বলি, তোমার এত কিছু ভাবতে হবে না, তোমার মতো লজ্জাহীন মেয়ে আরেকটাও দেখিনি, তোমাকে ও পছন্দ করে না তাও এমন ঘেঁষে থাকো। এনির হাত ধরে মুচড়ে দিয়ে বলি, আর একদিন এভাবে ঘেঁষে থাকতে দেখলে হাতটা ভেঙে দিব। বলে শোভনের হাতটা ধরে হাঁটা ধরি। আমি নিজেও অবাক, কি করলাম এতক্ষণ আমি, কিন্তু ওকে এমন দেখে রাগ হচ্ছিল তাই করেছি। ওর দিকে তাকিয়ে দেখি ড্যাবড্যাব করে, আমার দিকে তাকিয়ে আমি ব্রু কুচকে বলি, এভাবে তাকিয়ে আছো কেন? রুমে এসে দরজা লাগিয়ে আমার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে বলে, বাবা এটা তুমি ছিলে? আমি আর চোখে তাকিয়েও বলি, না এটা পাশের বাড়ির অন্য মেয়ে ছিল। বলে ফিক করে হেসে দেই। ও হেসে আমায় জড়িয়ে ধরে বলে, ভালোবাসি। আমি উত্তরে মুচকি হাসি। ও আমাকে সামনে ঘুরিয়ে বলে, আচ্ছা আমাকে কি একটুও ভালোবাসা যায় না? নাকি আমি তোমার ভালোবাসার যোগ্য না তাই এতদিন হয়ে যাওয়ার পরেও ভালোবাসছ না? আচ্ছা এতদিনে তোমার মনে কি একটুও জায়গা করতে পারিনি? বলেই দরজা খুলে বাইরে চলে যায়। আমি গিয়ে দরজার সামনে গিয়ে দেখি এনি আপু কি যেন বলছে ওকে। আমিও তো ভালোবাসি, এ কয়দিনে মানুষটাকে ভালোবেসে ফেলেছি আর এত কেয়ার এত ভালোবাসা পেলে যে কেউ ভালোবাসতে বাধ্য হবে। উত্তরটা এখনই দিতে পারতাম কিন্তু আমি একটু স্পেশালভাবে দিতে চাই। এ বাড়িতে আসার পর থেকেই কোনো না কোনোভাবে সবসময় আমাকে স্পেশাল ফিল করিয়েছে, তাই আমিও কিছু করতে চাই। কিন্তু ও তো রেগে গেল হয়তো, রাগ করলে করুক, কালকেই সব রাগ ভেঙে দিব। ওই কখন বেরিয়ে গেছে, এখনো আসার নাম নেই। ডিনার টাইম, ও আসেনি, কোথায় গেল? ফোনটাও বাড়িতে রেখে গেছে। বারান্দায় বসে আছি আর এসব ভাবছি। ঘড়িতে রাত 11টা ছুঁই ছুঁই, এখনো আসেনি। হঠাৎ দরজা খোলার আওয়াজ পেলাম, ঘরে আসতেই থমকে গেলাম। শোভনকে ধরে আছে এনি আপু আর ও হেলছে দুলছে। ড্রিঙ্ক করেছে? কিন্তু কখনো তো ড্রিঙ্ক করতে দেখিনি, আমার সাথে রেগে এমনটা করল। এনি আপু ওকে বিছানায় শুয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে চলে যায়। আমি সেই দিকে মাথা না ঘামিয়ে ওকে ঠিক করে দিতে লাগি। চুলগুলো এলোমেলো হয়ে আছে, শরীরে ড্রিঙ্কসের গন্ধ। ঠিক করে শুয়ে দিতে গেলেই হুট করে উঠে বসে পড়ে আমার হাত ধরে ঘুরিয়ে উল্টো করে ওর সামনে বসায়। আমার চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে মাতাল করা গলায় বলে, অনেক খারাপ তাই না? হাত চেপে ধরে আছে যার কারণে অনেক ব্যথা করছে। না, কে বলল তুমি খারাপ? ও আবার মাতাল কণ্ঠে বলে, তুমি বলেছ আমি খারাপ, আমি বাজে, তাই তো এখন আর ভালোবাসো না। হয়তো বেশি ড্রিঙ্ক করেছে তাই আজে বাজে কথা বলছে। হাত ছেড়ে সরিয়ে দিতে চাইলে আবার বলে, ছাড়াচ্ছ কেন, আবার চলে যাবে? না তা তো হবে না, আবার আমার কাছে বেঁধে রেখে দিব। তুমি না চাইলেও তোমায় আমার কাছে থাকতে হবে সোনা পাখি। বলেই গলা থেকে চুল সরিয়ে ঠোঁট ছোঁয়াতে থাকে। আস্তে আস্তে ওর ছোঁয়া গভীর হচ্ছে, যা আমি সহ্য করতে পারছি না। এবার প্রতিটা ছোঁয়া কামড়ে পরিণত হচ্ছে। সরিয়ে দিতে চাইলে আরও চেপে ধরে, আরও জোরে জোরে কামড় দিচ্ছে। আস্তে আস্তে আমার ঘাড়ে মুখ ডুবিয়েই ঘুমিয়ে পড়ে। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে শুয়ে দেই। আমার হাতটা এখনো ছাড়েনি, তাই আমিও ছাড়ানোর চেষ্টা করিনি, ওকে জড়িয়ে শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি ও এখনো ঘুমিয়ে আছে। আমি উঠে একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যাই। ওয়াশরুমে আয়নায় তাকাতে দেখি গলায় কামড়ের দাগগুলো লাল হয়ে আছে। কোনো মতো উড়না দিয়ে ঢেকে বাইরে আসি। নিচে গিয়ে দেখি মামুনি কাজ করছে আর আমাকে তো কাজ করতেই দিবে না, তাই ওর জন্য কফি নিয়ে উপরে এসে পড়ি। এসে দেখি মাথা চেপে ধরে বসে আছে। আমি গিয়ে মুচকি হেসে বলি, গুড মর্নিং। ও আমার দিকে একবার তাকিয়ে উঠে যেতে যেতে বলে, মর্নিং।
যাক, বাবা রেগে আছে। বাবুব সাহেব আবার রাগ করতেও জানে বাবা। এসে কফিটা নিয়ে ব্যালকনিতে চলে যায়। কিছু বলল না? এত রাগ? আমিও গিয়ে ওর পাশে দাঁড়িয়ে বলি, অফিসে যাবে না? ও বাইরে তাকিয়ে উত্তর দিল, হ্যাঁ, আজ একটু দেরি করে যাব। ও ঘুরে রুমের দিকে যাবে, তখনই আমার গলার দিকে তাকিয়ে ব্রু কুঁচকে বলে, গলায় কি হয়েছে? আমি তো অবাক, রাক্ষসের মতো নিজে কামড়ে এখন ভুলে গেছে আর বলছে কি হয়েছে। ঈষৎ রাক্ষস একটা। আমি হকচকিয়ে বলি, অ্যালার্জিতে এমন হয়ে গেছে। ও আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, মেডিসিন নিয়ে নিও। ও চলে যাবে, তখনই আমি বলি, কাল ড্রিঙ্ক করেছিলে কেন? ও কিছু না বলেই রুমে চলে যায়। ব্রেকফাস্টের সময় কোনো কথা বলেনি, অফিসে যাওয়ার সময় ও কিছু বলেনি। রাত 8টা বাজে, আপাতত একটু সাজছি। ঘর আর বারান্দা ক্যান্ডেল, বেলুনস আর গোলাপি পাপড়ি দিয়ে সাজিয়েছি। বুকটা ধকধক করছে, প্রথম কাউকে মনের কথা জানাবো। মামু এসে দেখে ফেলেছিল, আমি তো লজ্জায় পড়ে গিয়েছিলাম। মামুনি মুচকি হেসে চলে যায়। লাল জর্জেটের শাড়ি পরেছি, হালকা সেজেছি, আপাতত বসে বসে ভাবছি কি করব। ঘড়িতে 10টা বাজতে চলল, এখনো আসছে না। আজ তাই একটু বাইরে গেলাম। বাইরে আসতেই এনি আপু আমাকে দেখে এগিয়ে আসে। এসে বলে, শোভনের অপেক্ষা করছ? আমি বিরক্ত নিয়ে অন্যদিকে তাকাই। ও আবার বলে, তোমাদের মধ্যে প্রবলেম হয়েছে? আর হবেই না কেন? বিয়ের 2 মাস হতে চলল, এখনো সুখী করতে পারোনি ওকে। এমন হলে ভালোবাসাটাও কমে যায়। দেখো, ও হয়তো তোমার থেকে দূরে সরে যাচ্ছে। আমি রেগে বলি, তোমার বাজে কথা বন্ধ করো। ও আবার বলে, কি দেখে যে শোভন তোমার মতো মেয়ের কাছে পড়ে আছে, যে কিনা তাকে কোনো আনন্দ, সুখ, এমনকি ভালোবাসাটাও দিতে পারছে না। কালকে ড্রিঙ্ক করেছে, আজই লেট করে আসছে, সামনে আরো কত কিছু হবে। ওর ভালোবাসাটাও এমন করে তোমার উপর থেকে উঠে যাবে দেখো। আমি রেগে বলি, ও আমাকে ভালোবাসে আর সারা জীবন ভালোবাসবে, আমি জানি। বলে ওখান থেকে তাড়াতাড়ি এসে পড়ি। আমি জানি ও আমায় ভালোবাসে অনেক, তাও এনির বলা কথাগুলো কেমন মনের কনে প্রশ্ন তুলছে। এসব ভাবতে ভাবতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10:30 বেজে গেছে। এখনো আসছে না। তাহলে কি সত্যি ও আমার থেকে দূরে সরে যাচ্ছে? প্রচণ্ড কষ্ট হচ্ছে আর রাগ, ও সবটা নিজের ভুলের কারণে। ফোন ও অফ, ভালো লাগছে না কিছুই। উঠে গিয়ে কিছু হাত দিয়ে ফেলে দেই, ক্যান্ডেলগুলো নিভিয়ে বিছানার এক কোণে বসে নীরবে চোখের পানি ফেলছি। ফোন ও অফ, ভালো লাগছে না কিছুই। উঠে গিয়ে সবকিছু হাত দিয়ে নিচে ফেলে দেই, ক্যান্ডেলগুলো নিভিয়ে বিছানার এক কোণে বসে নীরবে চোখের পানি ফেলছি। কষ্টটা যেন বেড়েই যাচ্ছে। যা সাজিয়েছিলাম সবই নষ্ট করে ফেলেছি। বেলুনগুলো ছড়িয়ে আছে, ফুলের পাপড়িগুলো ছিটিয়ে আছে, ক্যান্ডেলগুলো ভেঙে ভেঙে নিচে পড়ে আছে, এমনকি নিজের শাড়ি আর চুলও এলোমেলো হয়ে আছে। মাথার মধ্যে এনির বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে আর অনেক কষ্ট হচ্ছে। নিচের দিকে তাকিয়ে হাঁটুতে মুখ গুজে বসে আছি। হঠাৎ দরজা খোলার আওয়াজ পেলাম। হয়তো আবার এনি এসেছে কাটা গায়ে নুনের ছিটে দিতে, কিন্তু না, সেই চিরচেনা সুভাষ ভেসে আসছে। ও কি এসেছে? লাইট জ্বলে উঠায়, উপরে তাকাই, দেখি শোভন দাঁড়িয়ে আছে আর চারদিকে চোখ বুলাচ্ছে, হয়তো বোঝার চেষ্টা করছে কি হয়েছে। আমার কাছে এসে হাত ধরে উত্তেজিত হয়ে বলে, কি হয়েছে জান, এমন লাগছে কেন তোমায়? কেউ কিছু বলেছে? আমি হাত ঝাড়ি দিয়ে ফেলে বলি, ছোবে না আমায়, তুমি ভালো না, তুমি আমায় ভালোবাসো না। ও আরেকটু সামনে এসে গালে হাত দিয়ে বলে, কি বলছো? হ্যাঁ, তুমি আর আমায় ভালোবাসো না। মেঘলা। ও আমায় কিছু বলবে এর আগেই থামিয়ে দিয়ে বলি, আমি তোমায় ভালোবাসি না, তাই আমার থেকে দূরে সরে যাচ্ছ। তুমি তো আমায় ভালোবাসতে, তাহলেও একটু আমার মন বুঝতে পারলে না? আমিও যে তোমায় ভালোবাসি।
হ্যাঁ, আমি তোমায় ভালোবেসে ফেলেছি, ভেবেছিলাম একটু স্পেশাল ভাবে বলবো, কিন্তু তুমি এখন দূরে সরে যাচ্ছ। এই জন্যই কাল রাতে ড্রিঙ্ক করে এসেছো, এমনকি আজও দেরি করে ফিরলে, সকালে আমার সাথে একবার ও কথা বললে না। চলে যাব, আমি থাকব না এখানে। ও কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে বলে, কি বললে, ভালোবাসো? হ্যাঁ, খুব বেশি ভালোবাসি, কিন্তু তুমি আর আমায় ভালোবাসো না, দূরে সরে যাচ্ছ। কথাটা বলেই আবার ফুপিয়ে কেঁদে উঠলাম, কষ্টটা আর চেপে রাখতে পারছি না। ও এসে আমায় জড়িয়ে ধরে বলে, শ্বাস প্রশ্বাস ছাড়া মানুষ বাঁচতে পারে? দেহতে জান না থাকলে মানুষ বাঁচতে পারে? অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে? অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আমার বেঁচে থাকার অক্সিজেন, আর আমি নাকি তোমাকে ছেড়ে দেব? আর কি বললে? ছেড়ে চলে যাবে? আমি কখনো তোমায় ছাড়তে পারবো না, তুমিও যদি আমাকে ছেড়ে দেও আমি তোমাকে কখনোই ছাড়ব না। ভালোবেসে নিজের কাছে রেখে দেব, তাতেও যদি না থাকো জোর করে বেঁধে রেখে দেব তোমার অনিচ্ছা থাকা সত্ত্বেও, কারণ তুমি শুধু এই শোভনের, যতদিন শোভন আছি তোমার এই শোভনের হয়েই থাকতে হবে, তাতে তোমার ইচ্ছে থাকুক বা না থাকুক। তুমি শুধু আমার পৃথিবীতে যদি খুব করে কিছু চেয়ে থাকি তাহলে সেটা তোমায়। প্রিয়, তুমি শুধু আমার ভালোবাসা নও, তুমি আমার জেদ, তুমি আমার ভালো থাকার মানে। ওর প্রতিটা কথা মন দিয়ে গভীরভাবে শুনলাম, ওর চোখে আমার জন্য প্রতিবারের মতো পাগল করা ভালোবাসা দেখতে পারছি। ও আমায় চোখের পানি মুছে দিয়ে আলতো করে আমার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বলে, আজ একটু কাজের চাপ বেশি ছিল তাই আসতে দেরি হয়েছে। হ্যাঁ, কাল একটু কষ্ট পেয়েছিলাম তাই ড্রিঙ্ক করেছিলাম, আর সকালে একটু রাগ করেছিলাম তাই কথা বলিনি, কিন্তু এখন সত্যি রেগে নেই। আর এগুলোই বা কে বলেছে তোমায়? কে আবার? ওই এনি শাকচুন্নি। তোমাকে না বলেছি ওর থেকে দূরে থাকবে? আর এগুলোর এই অবস্থা করেছ কেন? খুব রাগ হচ্ছিল তাই? ও আমাকে নিজের সাথে আরেকটু মিশিয়ে বলে, যে যাই বলুক সবসময় মনে রাখবে আমি শুধু তোমাকেই ভালোবাসি আর তোমাকে কখনো ছেড়ে যাব না। কিছুক্ষণ চুপ করে থেকে নিচে তাকিয়ে চোখ বন্ধ করে বলি, আই লাভ ইউ। ও জড়িয়ে ধরে বলে, ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা বিরাজ করে, নীরবতা ভেঙে নেশাভুক্ত চাউনি দিয়ে ও বলে, এখনো আমায় দূরে সরিয়ে রাখবে? আমি যে আজ চাই, তোমাকে খুব করে চাই, ভালোবাসায় ভরিয়ে দিতে চাই। আমি কিছু না বলে ওকে শক্ত করে জড়িয়ে ধরি। ও হয়তো আমার উত্তর বুঝতে পেরেছে, লাইট অফ করে আমাকে নিয়ে বিছানার দিকে যায়। আজ আমরা পুরোপুরিভাবে এক হয়ে গেছি, আর আমাদের গভীর ভালোবাসার সাক্ষী হয়ে আছে সেই দূর আকাশের চাঁদ। এ এক নতুন ভোরের আলো, সবার কাছে বরাবরের মতো হলেও আমার কাছে নতুন। মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে, অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। আজ সূর্যটা কুয়াশায় ঢাকা থাকলেও আলোটা ঝলমলে, নাকি আমার কাছেই ঝলমলে লাগছে? ও এখনো ঘুমাচ্ছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, হাত দিয়ে নেড়ে চুলগুলো ঠিক করে দিলাম। আমার ছোঁয়ায় হালকা কেঁপে উঠে ও, আমি মুচকি হেসে উঠতে নিলেই ঘুমের মাঝেই চেপে ধরে আমায়। আমি আবার ছাড়িয়ে উঠে যেতে নিলেই বিছানায় শুয়ে দুই হাত চেপে ধরে আধশোয়া হয়ে আমার ঘাড়ে মুখ গুজে দেয়। ছাড়ো না প্লিজ, আমার এখনো ঘুম হয়নি। তো তুমি ঘুমাও, আমাকে উঠতে দাও। না, আমি যতক্ষণ উঠব না তুমিও উঠতে পারবে না। ঈশ্বস, উঠতে পারবো না মানে কি? আমার কি কাজ নেই নাকি? তোমাকে দিয়ে মা কোনো কাজ করাই না, তা আমি ভালো করে জানি। এখন কথা না বলে আমাকে ঘুমাতে দাও প্লিজ। যাক বাবা, ও যতক্ষণ উঠবে না ততক্ষণ কিভাবে শুয়ে থাকবো তাও এই অবস্থায়? কাল রাতের কথা মনে পড়তেই আরো লজ্জা করছে। ওর দিকে তাকিয়ে দেখি ঘুমিয়ে পড়েছে। এমনভাবে কেউ ঘুমাতে পারে? ঘড়িতে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। ঠেলে ঠুলে সরিয়ে শাড়িটা পেঁচিয়ে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যাই।
বেরিয়ে দেখি জনাব এখনো ঘুমাচ্ছে। পা টিপে টিপে সামনে গিয়ে চুল ঝেড়ে মুখে পানির ছিটা দেই, একটু নড়ে উঠলে আবার সরে যাই, আবার গিয়ে চুলটা ঝাড়তেই হুট করে হাত ধরে টান দিয়ে বিছানায় ফেলে চেপে ধরে। বাঁকা হেসে বলে, আমার ঘুম নষ্ট করা হচ্ছিল? আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলি, কই, আমি তো চুল ঝাড়ছিলাম। হ্যাঁ, আমি দেখেছি, ইচ্ছে করে এমন করছিলে। আমি চোখ ছোট করে বলি, তার মানে তুমি ঘুমাওনি? ও মুচকি হেসে বলে, জি না ম্যাডাম, আপনি যখন উঠে শাওয়ার নিতে গেছেন তখনই উঠেছি, এতক্ষণ দেখছিলাম কি করছেন আপনি। আমি ঠেলে দিয়ে বলি, দেখা হয়ে গেছে, এবার সরো। ও বাঁকা হেসে বলে, আমার মুখে যে পানি দিলে এর শাস্তিটা দিয়ে নেই, তারপর তো যাবে। আমি ধাক্কা দিয়ে উঠতে নিলেই আবার চেপে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। ব্রেকফাস্ট শেষে জোর করে মামুনির সাথে কিছু কাজ করে দিচ্ছিলাম রান্নাঘরে, তখনই এনি আসে। মামুনির ফোন আসায় বাইরে চলে যায়। এনি কিছুক্ষণ দাঁড়িয়ে বাঁকা হেসে আমাকে বলে, কি মেঘলা, কাল রাতে শোভন কখন এসেছে? আমি কাজ করতে করতেই বলি, কেন, তা দিয়ে তুমি কি করবে? নিচু হওয়াতে উড়নাটা একটু সামনে এসে পড়ে, যার কারণে গলায় ওই দিনের কামড়ের দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ও কিছুক্ষণ আমার গলার দিকে তাকিয়ে রেগে বাইরে চলে যায়। কাজ শেষ করে একটু চিলেকোঠার ওই স্টোর রুমটার দিকে যাচ্ছি, আজ বইগুলো নিয়ে আসবো। ওই দিন তো ওর জন্য নিতেই পারলাম না, আর ওই অ্যালবামটাও দেখা হয়নি। আমি রুমের দরজা খুলব তখনই শোভন এসে হাত চেপে ধরে। আমি কিছু বলবো এর আগেই ও বলে, আবার এখানে এসেছ? তোমাকে না এখানে আসতে না করেছি। কথাটা ধমকের স্বরেই বলল, কিন্তু ধমকের কি আছে? একটু চুপ থেকে ইতস্ত হয়ে বলে, তোমার ধুলোবালিতে অ্যালার্জি, তাও এখানে আসো কেন? আমার বইগুলো অনেক ভালো লাগে, ওইগুলোই নিতে এসেছি। আমি এনে দিব বললাম মতো। আমি কিছু না বলেই ছাদে চলে যাই। ছাদে পাখিগুলোকে খাবার দিয়ে নিচে আসতেই দেখি সিঁড়ির সামনে দাঁড়িয়ে এনি শোভনকে কি একটা বলছে। সবটা শুনতে পারছি না, শুধু এইটুকুই শুনলাম, এনি বলছে, কতদিন আর না জানিয়ে থাকবে, একদিন সব জেনে যাবে, তখন কি করবে? এইটুকুই শুনতে পেলাম, কিন্তু কাকে কি জানানোর কথা বলছে? আমি এখানে না দাঁড়িয়ে উপরে যাই। আমাকে দেখেই এনি অন্যদিকে চলে যায়। ওকে গিয়ে কিছু জিজ্ঞেস করব এর আগেই রেগে মামুনির রুমের দিকে যেতে লাগে। আমি যাওয়ার আগেই ও দরজা লাগিয়ে দেয়, হয়তো আমায় দেখেনি। মামুনির সাথে রেগে কথা বলছে, কিন্তু এতটা রেগে যাওয়ার কারণ কি? আবার কি হয়ে গেল? রুমে এসে বসে আছি, তখনই ও রুমে আসে আর রেগে বলে, ব্যাগ প্যাক করো, আমরা বাইরে যাব। বাইরে? কোথায় যাব? ও রেগে আবার বলে, এত প্রশ্ন করো কেন? যা বলেছি তাই করো। আমি কিছু না বলেই ব্যাগ গুছিয়ে নিলাম, কিন্তু কি হলো, কোথায় যাবে কিছুই বুঝতে পারছি না। মামুনিও কিছু বলছে না। আমি বসে আছি আর ও রেডি হচ্ছিল। মামুনি এসে বলে, না গেলে হয় না? ও মামুনির দিকে তাকিয়ে বলে, তোমার ভাইজি যতদিন এখানে আছে আমরা এখানে থাকব না। কিন্তু বাবা, তুই তো জানিস ও কিছু কাজে এসেছে, মাসদের এক পর দেশের বাইরে চলে যাবে। ও রেগে বলে, তাহলে তুমি কি চাও আবার তোমার ছেলের সবকিছু শেষ হয়ে যাক? তুমি তো জানো। আর কিছু বলতে গিয়েও থেমে গেল। ও আমার কাছে এসে এক হাতে লাগেজটা নিয়ে আরেক হাত দিয়ে আমার হাত ধরে নিয়ে যেতে থাকে। আমি কিছুই জানি না, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কবে আসব, আর এনি আপুর সাথেই বাকি হয়েছে। গাড়ির সামনে আসতেই হকচকিয়ে বলি, কোথায় যাচ্ছি? চট্টগ্রাম। কেন? ও বাঁকা হেসে বলে, হানিমুনে। আমি ব্রু কুঁচকে বলি,
কিন্তু মামুনির কাছে কিসের এনি আপুর কথা বলছিলে? আর হুট করে এভাবে এসে রেগে কেউ হানিমুনের কথা বলে? কি হয়েছে? ও রেগে বলে, বড্ড বেশি কথা বলো তুমি, চুপ থাকতে পারো না? আমার কথা কি তোমার মিথ্যা মনে হচ্ছে? কথাগুলো বেশ জোরেই বলল, কিন্তু এত জোরে বলার কি আছে? কি হয়েছে ওর হানিমুনের ব্যাপারটা যে মিথ্যা এটা আমি ভালো করেই বুঝতে পারছি। আমি গাড়িতে বসবো তখনই ইনি আসে শোভনের সামনে গিয়ে বলে, মৃত্যুর মতো পালাচ্ছ নাকি? ভেবেছ সবটা তোমার বউকে জানিয়ে দেব তাই তো? ওর সামনে থেকে আমার কাছে এসে বলে, আচ্ছা তোমার একবারও মনে হচ্ছে না কেনই বা তোমাকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছে? আমি সন্দেহর দৃষ্টিতে শোভনের দিকে তাকাই। শোভন কিছু বলবে তখনই এনি আবার বলে, আচ্ছা তোমাকে কেউ বলেনি কি হয়েছিল তোমার সাথে? কেনই বা কিছু মনে নেই? আমি তো জানতে চাই আমার সাথে কি হয়েছিল, কেন কিছু মনে নেই? আমি এনিকে বলি, কেন আমার কিছু মনে নাই জানো তুমি? এনি বাঁকা হেসে শোভনের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ জানি তো। এনি আর কিছু বলবে এর আগেই শোভন এসে আমার হাত ধরে বলে, কিছু জানতে হবে না, চলো তুমি। আমি হাত ছাড়িয়েও বলি, না আমি যাব না, আমি জানতে চাই কি হয়েছিল আমার সাথে। শোভন হাত ধরে জোর করে চেপে ধরে গাড়িতে বসায়, কিন্তু এমন করছে কেন? আমাকে কিছু জানতে দেয় না কেন? ও গাড়ি স্টার্ট দিয়ে বলে, বেশি বেড়ে গেছো তাই না? কোনো কথাই শুনো না, আমার কথার উপর কোনো কথা বললে নেক্সট টাইমের পরিণাম খারাপ হবে। শোভন আমার সাথে এমন করে কথা বলছে? আগে তো এমন করে কথা বলেনি, এখন এমন করে বলছে কেন? আমি রেগে বলি, নামিয়ে দাও আমায়, আমি যাব না তোমার সাথে, আমি বাড়ি যাব। ও এখনো কিছু বলছে না, ড্রাইভ করছে। আমি আবার বলি, কেন এমন করছো? আমি যাব না বললাম তো, আমায় আমার বাড়িতে দিয়ে আসো। ও ড্রাইভ করতে করতেই হাত চেপে ধরে বলে, হাত পা ভেঙে রেখে দিব, কোথাও যাওয়া হবে না, তুমি আমার সাথে যাবে। এখন আমার বেশ কষ্ট হচ্ছে, কখনো কেউ আমার সাথে এভাবে কথা বলেনি। গাড়ি এসে এয়ারপোর্টের সামনে থামে, এখান থেকে আমরা 2টার ফ্লাইটে চট্টগ্রাম যাব, এখন মাত্র 1টা বাজে। ও গাড়ি থামিয়ে আমার চোখ মুছে দিয়ে বলে, এখন যেন চোখ থেকে এক ফোঁটাও পানি না পড়ে। বলেই ফোনটা নিয়ে বেরিয়ে কাকে একটা ফোন করে গাড়ি নিয়ে যাওয়ার জন্য। আমাকে হাত ধরে নামিয়ে কাকে আবার ফোন করে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, আমার সামনে এসে বলে, কিছু তো খাওনি, সেই সকালে ব্রেকফাস্ট করেছ, চলো লাঞ্চ করে নেই। আমি অন্যদিকে তাকিয়ে বলি, আপনার ইচ্ছে হলে খেয়ে নিন, আমি খাবো না। ও আমার সামনে এসে এক হাতে ওর কান ধরে আরেক হাতে আমার কোমরে ধরে একটু সামনে এনে বলে, সরি। সরি জান, একটু বেশি বকে ফেলেছি, সরি আর বকব না। কোনো আপন কেউ বকা বকি করলে সে যদি আবার সামনে এসে মিষ্টি কথা বলে কষ্টটা যেমন আরও বেড়ে যায়। আমি নিচের দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠি, ও তাড়াতাড়ি করে জড়িয়ে ধরে বলে, প্লিজ কেঁদো না, আর বকব না, সত্যি বলছি। সরি জান, তুমি এভাবে কাঁদলে আমার কষ্ট হয়। আমি বুকে থেকেই বলি, তুমি অনেক পচা, তোমার সাথে আর কথাই বলবো না, অকারণে বকো। সরি জান। বলে সামনে এনে চোখ মুছিয়ে দেয়। খাওয়ার জন্য জোরাজোরি করে, কিন্তু আমার খেতে ইচ্ছে করছে না। চট্টগ্রাম এসে ওর ফ্রেন্ডের বাড়িতে আসি। ওর ফ্রেন্ড এখানে থাকে না, বাড়িতে আপাতত আমরাই আছি। আরও 2 ঘন্টা আগে এসেছি, এখন খেয়ে দুজনই রেস্ট নিচ্ছি। ও আমাকে জড়িয়ে ঘুমিয়ে আছে। সরি বললেও কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। কেন এমন করে কথা বলল? কেনই বা কিছু শুনতে দিল না? ও ঘুম থেকে উঠলে জিজ্ঞেস করব? যদি আবার ধমক দেয়, না জানতে তো হবেই।
আমার ভাবনা ছেদ করে ঠোঁটে আলতো ঠোঁট ছুঁয়ে বলে, ঘুমাওনি? আমি মুচকি হেসে বলি, ঘুম আসছিল না। আচ্ছা, কিছু কথা জিজ্ঞেস করব? ও কিছু বলবে এর আগেই ওর ফোনে ফোন আসে। কথা শুনে মনে হচ্ছে মামুনি ফোন করেছে। ফোন রাখতেই আমি জিজ্ঞেস করি, কি বলছিল মামুনি? ও আনমনেই বলে উঠে, এনি চলে গেছে, আমাদের বাড়ি যেতে বলেছে। আমি ব্রু কুঁচকে তাকিয়ে বলি, এনি আপুর সাথে আমাদের এখানে আসার কানেকশন কি? ও আমতা আমতা করে বলে, এনিকে আমার ভালো লাগে না, তাছাড়া তুমিও তো পছন্দ করো না, তাই চলে এসেছি, সাথে হানিমুনটাও হয়ে যাবে ভেবেছিলাম। বলেই টেডি একটা স্মাইল দেয়। আমি সন্দেহর দৃষ্টিতে তাকিয়ে বলি, তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ না তো? ও আবার বলে, কই না তো, কি লুকাবো? আর আমরা এখানে কিছুদিন থাকবো, তারপর ঢাকা ফিরব। আমার এখানে একদম ভালো লাগছে না। ও মুচকি হেসে বলে, আজ এসেছি, আজ আর কাল থাকি, পরশু না হয় চলে যাব। আমি মাথা দুলিয়ে হ্যাঁ বলি। ও উঠে বলে, চলো ঘুরে আসি। আমার আজ ঘুরতেও ভালো লাগছে না, কেমন অস্থির লাগছে, তাই বললাম, আমার ঘুরতে ইচ্ছে করছে না। ও আর কিছু বলেনি, উঠে বারান্দায় চলে যায়। আমিও গিয়ে ওর পাশে দাঁড়াই। সন্ধ্যার আলো, নিভু নিভু আজানের শব্দ শোনা যাচ্ছে। এই মুহূর্তটা আমার বরাবরই প্রিয়, কিন্তু আজ কেন জানি ভালো লাগছে না। হুট করে আমার কোমর ধরে পিছন ঘুরিয়ে আমার ঘাড়ে থুতনি রেখে বলে, ভালোবাসো তো আমায়? আমি মুচকি হেসে বলি, কেন জানো না? প্লিজ বলো না। হ্যাঁ, খুব বেশি। ও ঘোর লাগানো কণ্ঠে বলে, প্লিজ, যাই হয়ে যাক, কখনো ভুল বুঝো না। ভুল কেন বুঝব? ও কিছু বলল না। ওর ছোঁয়া আরো গভীর হচ্ছে। ওর ছোঁয়া বলে দিচ্ছে ও এখন আমায় চায়, কিন্তু আমার এখন ভালো লাগছে না। আর এই সন্ধ্যাবেলা উদ্ভব চাওয়া এই মানুষটা ছাড়া আর কেউ পারে না। আমি সরে যেতে নিলেই আরো চেপে ধরে। ও ঘোর লাগানো কণ্ঠে বলে, আই নিড ইউ। আমি আর চোখে তাকিয়ে বলি, আমি তো আছি। হ্যাঁ, আমার গভীরভাবে চাই। এখন একদম ভালো লাগছে না, কিন্তু আমার যে চাই এখনই। তুমি একটা পাগল জানো, তুমি তো বানিয়েছ। বলে সামনে ঘুরিয়ে কপালে গভীরভাবে ঠোঁট ছোঁয়ায়। আমি মুচকি হেসে ওকে জড়িয়ে ধরি। এখানে কিছুক্ষণ বসে রুমে চলে আসি। ও ওয়াশরুমে আছে। হঠাৎ ওর ফোনের শব্দ হয়, হয়তো বাড়ি থেকে ফোন করেছে। আমি ধরতেই কেউ মেয়েলি কণ্ঠে বলে উঠে, আমার থেকে পালিয়ে বউকে নিয়ে চট্টগ্রাম গিয়েছ। তোমার বউ যদি জানে এই 3 বছর যাবৎ তুমি ওকে ইঞ্জেকশন দিয়ে সব ভুলিয়ে রেখেছ, তাহলে। এইটুকু শুনেই থমকে গেলাম, আর তখনই শোভন এসে ফোনটা নিয়ে নেয়। গলা শুনে তো এনি মনে হচ্ছিল শোভন 3 বছর যাবৎ ইঞ্জেকশন দিয়ে আমাকে সবকিছু ভুলিয়ে রেখেছে। কিন্তু কেন? কি এমন হয়েছে? আমি ওর দিকে ছল ছলে চোখে তাকাই। ও ফোনটা ছুঁড়ে ফেলে সোফার উপর মাথা নিচু করে বসে। ও আমার দিকে তাকিয়ে বলে, এভাবে তাকিয়ে আছো কেন? আমি হাজারো প্রশ্ন মনে নিয়ে ওকে বলি, এই 3 বছর যাবৎ তুমি আমাকে ইঞ্জেকশন দিয়ে আমার অতীত ভুলিয়ে রেখেছ। কিন্তু কেন? আমার কথায় ওর কোনো হেলদোল নেই। আমি আবার বলি, এই 3 বছর এত প্রশ্ন, এত যন্ত্রণার সম্মুখীন আমাকে তুমি করেছ। কিন্তু কেন? ও এখনো কিছু বলছে না। আমি আবার বলি, কি এমন হয়েছে যে আমার অতীত আমার জীবন থেকে তুমি মুছে দিলে? ও ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমি তোমাকে বলতে বাধ্য নই। আমি রেগে বলি, বলতে বাধ্য নই মানে? বলতে হবে তোমাকে। বলবো না কি করবে? আমি রেগে নিচে থেকে ফোনটা নিয়ে বলি, বলবে না তো? আচ্ছা, আমি থাকবো না তোমার কাছে।
চলে যাব আজই, ভাইয়াকে বলবো আমাকে নিয়ে যেতে। ও আমার হাত থেকে ফোনটা নিয়ে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে আমার গালে জোরে থাপ্পড় দিয়ে বলে, যাওয়ার কথা মুখ দিয়ে আনলেও মেরে রেখে দেব, তারপর নিজেও শেষ হয়ে যাব। আমি ওর হাত ছাড়িয়ে যেতে নিলেই ও আবার আমাকে ধরে দাঁতে দাঁত চেপে বলে, সব কিছু ভুলে গেলেও জেদটা তোমার একই আছে, আর 3 বছর পার হয়ে গেলেও আমিও ওই একই আছি। তোমাকে আমি ছাড়বও না, মারবও না, আমার কাছে জোর করে বেঁধে রেখে দিব। পালানোর কথা বললে পরিণাম খারাপ হবে তোমার, না কারণ তোমাকে কষ্ট দিলে আমি কষ্ট পাবো তোমার আপনজনদের। আমি ওর হাত ছাড়িয়ে যেতে নিলেই ও আবার আমাকে ধরে দাঁতে দাঁত চেপে বলে, সব কিছু ভুলে গেলেও জেদটা তোমার একই আছে, আর 3 বছর পার হয়ে গেলেও আমিও ওই একই আছি। তোমাকে আমি ছাড়বও না, মারবও না, আমার কাছে জোর করে বেঁধে রেখে দিব। পালানোর কথা বললে পরিণাম খারাপ হবে তোমার, না কারণ তোমাকে কষ্ট দিলে আমি কষ্ট পাবো তোমার আপনজনদের। আমি ধপ করে সোফায় বসে পড়ি। সব কেমন উল্টপালট লাগছে, সবচাইতে অসহ্য লাগছে। কিছু মনে করতে পারছি না, তাই নিজের উপর রাগ উঠছে বেশি। আর না পেরে মাথা চেপে চুল ধরে টানতে থাকি। ও আমার সামনে এসে বসে বলে, জান কেন এমন করছো? এখন তো সব ঠিক আছে, অতীত জেনে কি করবে? আমি তোমায় ভালোবাসি, এটাই অনেক নয়? আমি রেগে ওর দিকে তাকিয়ে বলি, না এটা অনেক নয়, আমি জানতে চাই। ও দীর্ঘ শ্বাস ফেলে বলে, ওকে ফাইন, তুমি যখন জানতে চাও তোমাকে সব জানাবো, কিন্তু এখানে না, ঢাকা গিয়ে। আমি আজই যেতে চাই। ও অসহায় ভাবে বলে, আজ না কাল যাই। আমি আর কিছু বলি না, ওর সামনে থেকে বারান্দায় এসে পড়ি। আজ আবার হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। কালকে সব প্রশ্নের উত্তর পাব তো, নাকি আরও প্রশ্নের সম্মুখীন হব? সকাল হতেই ব্রেকফাস্ট করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। কালকে থেকে এখন পর্যন্ত ওর সাথে কোনো কথা বলিনি, ও গম্ভীর হয়ে আছে। বাড়িতে আসতেই কারো সাথে কোনো কথা না বলে রুমে চলে আসি। ও এসে ফ্রেশ হয়ে কোথাও একটা গেল। কোথায় গেল? কিছু কি বলবে না? অনেকক্ষণ পর হাতে একটা ডায়েরি আর ওই অ্যালবামটা নিয়ে আসে। আমার হাতে ডায়েরিটা দিয়ে বলে, এটা পড়ো। আমি ডায়েরিটা উৎসুক হয়ে হাতে নেই। ডায়েরির উপরের কভারটা কাঠের, আমার আর ওর ছবি খোদাই করে আঁকা। ডায়েরিটা খুলেই পড়তে শুরু করলাম। ইন্টার প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে আরও 1 সপ্তাহ আগে। বাড়িতে আর ভালোই লাগছে না। বাবাকেও বলছি কোথাও ঘুরিয়ে নিয়ে আসতে, বাবা তো সময়ই পাচ্ছে না। আর ভাইয়ার কথাই বাকি বলি, সে তো টোটো কোম্পানির মতো ঘুরে আমাকে নিয়ে ঘুরতে বের হতে পারে না। তাও আজ একটু বলে দেখব, জানি সামনে বড় একটা নো বোর্ড ঝুলিয়ে দিবে। ড্রয়িং রুমে বসে এত সব ভাবছিলাম, আমার ভাবনা ছেদ করে ভাইয়া বলে, কি রে শাকচুন্নি, কি ভাবছিস? কি আমি শাকচুন্নি? হুহহ দ্বারা দেখাচ্ছি। এই না, এখন ঝগড়া করা যাবে না, তাহলে একেবারে না করে দেবে। ভিতরে রাগ পুষে রেখে মুখে একটা প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বলি, ভাইয়া চলো না কোথাও গিয়ে ঘুরে আসি, এভাবে একা বসে থাকতে ভালো লাগছে না। এর মধ্যে আম্মু আসে। ভাইয়া কিছু বলবে এর আগেই আম্মু বলে, সাদমান ওকে নিয়ে তোর মামার বাড়িতে দিয়ে আয়। তোর মামুনিও বলছিল অনেকদিন যাবত তার মেঘলাও ঘুরতে চাইছে। ওখানে গিয়ে কয়েকটা দিন থেকে আসুক, ভালো লাগবে। শোভন আসার পর তো কারো সময় হয়নি, যাওয়াও হয়নি, আজ বিকেলে নিয়ে দিয়ে আসিস। মামার বাড়ির কথা শুনেই মনটা নেচে উঠল, কিন্তু শোভন ভাইয়ার কথা শুনেই দমে গেলাম। ছোটবেলায় তো আমাকে দেখতেই পারত না, খালি বকা বকি করত ওর সামনে গেলেই। এখন না জানি নিকরে মাঝে কত বছর দেশের বাইরে ছিল, স্টাডি কমপ্লিট করতে ভালো শান্তিতে গিয়ে থাকতে পারতাম, এখন আবার এসেছে ছাগলটা। আমি অসহায়ভাবে বলি, শোভন ভাইয়া আছে, আমি যাব না, যদি বকে আগের মতো। ভাইয়া হেসে বলে, শাকচুন্নি সবাই কি তোর মতো নাকি? এখন ও বড় হয়েছে, ছোট নেই। তাও ঠিক, মানুষ তো পাল্টাতেই পারি।
দেখি না গিয়ে আর আমাকে বকলে আমিও বকে দিব হুহহ। আমি উপরে এসে ব্যাগ গোছাতে থাকি, লাঞ্চ করেই এখান থেকে বেরিয়ে পড়ব। মোটামুটি বড় একটা ব্যাগ নিয়েছি আর ড্রেস তো আনলিমিটেড নিয়েছি, কেউ দেখলে নির্ঘাত বলবে একেবারের জন্য চলে যাচ্ছি, কিন্তু থাকবো মাত্র 10 দিন। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে মামার বাড়িতে। জ্যাম না থাকলে যেতে 1 ঘন্টা লাগে, ঢাকার মাঝে হলেও সময় অনেক লাগে। প্রায় 1 বছর পর মামার বাড়ি যাচ্ছি, ওই বাড়িটা বরাবরই আমার অনেক ভালো লাগে। ঢাকার রাস্তাঘাটে জ্যাম কবে যে ঠিক হবে, সবচেয়ে বিরক্তিকর একটা জিনিস 1 ঘন্টার রাস্তা, এই জ্যামের জন্য 2.5 ঘন্টায় আসতে হলো। মামিকে আম্মু আগেই ফোন করে জানিয়ে দিয়েছিল ভাইয়া কিছুক্ষণ বসেই চলে যায়, ভাইয়ার কি একটা কাজ আছে। এখানে কিছুক্ষণ মামুনির সাথে কথা বলে ফ্রেশ হতে চলে যাই। সন্ধ্যা হয়ে এসেছে। শোভন ভাইয়ার পাশের রুমটাই আমাকে দেওয়া হয়েছে, এই জন্যই খুব ভয় আছি। আসার পরে একবারও দেখিনি। কোথায় গেল উগান্ডার হাতির বাচ্চাটা? ছোটবেলায় তো গুলুমুলু মোটা সোটা ছিল, এখন কি আরো মোটা? তাহলে তো উঠিয়ে আছাড় মারবে আমায়। কিন্তু কোথায় গেল? সারা শব্দও পাচ্ছি না। ফ্রেশ হয়ে নিচে যাই আর মামুনি গরম গরম পাকোড়া আর চা বানিয়ে নিয়ে আসে। মামাও সে আগের মতো লুডু নিয়ে হাজির। একে একে মামার সব গুটি খাচ্ছি আর জোরে চেঁচিয়ে উঠছি। তখনই সিঁড়িতে লক্ষ্য করলাম বেশ সুদর্শন এক যুবক সিঁড়ি দিয়ে নামছে। কে? খেলা রেখে ওর দিকে তাকাই। ছেলেটি বিরক্ত নিয়ে মামুনিকে বলে, মা এত জোরে চেঁচাচ্ছে কে? তার মানে এটা শোভন ভাইয়া। ও মাই আল্লাহ, সে উগান্ডার বাচ্চা হাতি। মুম্বাইয়ের শাহরুখ খান হলো কবে? আমি তো রীতিমতো ক্রাশ। ও এখনো আমায় দেখেনি। মামুনি মুচকি হেসে বলে, তোকে বললাম না মেঘলা আসবে, ওই এসেছে আর তোর বাবা লুডো নিয়ে বসে পড়েছে। ও সোফায় বসে একবার আমার দিকে তাকিয়ে ফোনটা নিয়ে বসে পড়ে। যাক, বাবা একটু ভালো করে তাকালো। ও না একটু তাকালে কি হতো? ঈষৎ ভাবের গোডাউন। তাও আমার বড় যেহেতু জিজ্ঞেস তো করতেই হবে। আমি মুচকি হেসে বলি, ভালো আছো ভাইয়া? ও ফোনের দিকে তাকিয়েই বলে, হ্যাঁ ভালো। তুমি? তুমি? শোভন ভাইয়া আবার কবে থেকে আমায় তুমি বলা শুরু করল? হুহহ, যা বলার বলুক, আমার কি। মামার সাথে কিছুক্ষণ খেলার পরই মামা রুমে চলে যায় আর মামি রান্না ঘরে। আমি কি করব? এই উগান্ডার বাদরের সাথে বসবো না। আমি উঠে যেতে নিলেই শোভন ভাইয়া হাত চেপে ধরে টান মেরে নিজের কাছে নিয়ে আসে। আমি তো হতবম্ব হয়ে গেছি, এমন কেন করল? সামনে থাকা চুলগুলো ওর মুখে এসে বাড়ি খায়। ও আমার হাত ছেড়ে দিয়ে আবার ফোনে চোখ রেখে বলে, তোমার ফোনটা রেখে গিয়েছিলে, নিয়ে যাও। আমি তাড়াতাড়ি সোফার উপর থেকে ফোনটা নিয়ে উপরে দৌড় দেই। এই বাড়িটিতে সবথেকে ভালো লাগে ছাদের উপর দোলনাটা আর বাড়ির পিছন দিকের পুকুরটা। মাত্রই ডিনার করে ছাদে দোলনাটায় এসে বসলাম। হঠাৎ কেউ পুরুষালী কণ্ঠে বলে উঠে, এত রাতে ছাদে কি করছো? পিছনে তাকিয়ে আবার একদফা বাস্তুরিক রাশ খেলাম। শোভন ভাইয়া ব্ল্যাক এন্ড হোয়াইটের একটা হুডি পরা, এক হাত হুডির পকেটে আরেক হাত দিয়ে চুল। আমি মুচকি হেসে বলি, রুমে ভালো লাগছিল না তাই এসেছি। ও কিছু না বলে এক কোণে গিয়ে ফোন স্ক্রুল করতে থাকে। এই উগান্ডার বাদরটা ফোনে এত কি করে? আশা থেকেই দেখছি বেশিরভাগ ফোন নিয়েই বিজি থাকে। আমি একটা মুখ ভেঙচি দিয়ে নিচে নেমে যাই। এখানে এসেছি 2 দিন কেটে গেল, কোথাও যাওয়া হয়নি, কিন্তু এখানে মামা আর মামুনির সাথে অনেক আনন্দ হয়েছে। আর ওই উগান্ডার বাদরটা বেশিরভাগই ফোন নিয়ে পড়ে থাকে। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। সকালে এনি চুন্নিটা এসেছে, মামির ভাইয়ের মেয়ে। আশা থেকে ভাইয়ার সাথে চুপকে আছে, দেখলে একেবারে গা জ্বলে যায়। ভাইয়াকে দেখলে মনে হয় ওর এমন স্বভাব একটু পছন্দের নয়। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু ভাবসা গরম ও লাগছে। বৃষ্টি দেখলেই উঠে ইচ্ছে করে। বৃষ্টি বিলাসী হয়ে উঠার সাধটাও জেগে উঠে।
আমি আর বসতে না পেরে ছাদে এসে পড়ি। এখন নিজেকে বৃষ্টিকন্যা লাগছে। এর মধ্যেই মামুনি এসে হাজির। উনি ছাদে আসেনি, ভিতর থেকেই বকা বকি করছে। মামি কথা শুনে ভাইয়া আর মামাও হাজির। শোভন ভাইয়া এসে ধমক দিয়ে বলে, বৃষ্টিতে ভিজছ, ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি এসো। আমি অসহায়ভাবে বলি, আর একটু ভিজি না প্লিজ। শোভন ভাইয়া কিছু না বলেই ছাদে আসছে। ওমা, ভাইয়া আসছে কেন, মেরে নিয়ে যাবে নাকি? ও এসে হুট করে আমায় কোলে তুলে নেয়। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। ও সোজা আমাকে রুমে নিয়ে আসে। মাথা ঝিম ঝিম করছে। আমার মনেই ছিল না আমার সাইনোজ প্রবলেম আছে। বৃষ্টিতে ভিজলে মাথায় অসহ্য যন্ত্রণা হয়। ভাইয়া নিচে নামাতেই কেমন মাথা ঘোরাচ্ছে। আমি আর দাঁড়াতে পারলাম না, সব অন্ধকার হয়ে এলো। চোখ খোলার পরই মনে হচ্ছে কেউ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। উপরে তাকিয়ে দেখি শোভন ভাইয়া হকচকিয়ে। তাড়াতাড়ি ঠিক করে উঠে বসি। শোভন বসেছিল আর তার বুকে আমি ছিলাম। পাশেই মামুনি বসে আছে। শোভন ভাইয়া ধমক দিয়ে বলে, তোমার যে সাইনোজ প্রবলেম আছে ভুলে গেছিলে? এত কেয়ারলেস কিভাবে তুমি? আমি কিছু না বলে মামুনির দিকে তাকাই। মামুনি বলে, থাক, মেয়েটাকে কিছু বলিস না, আর হয়তো ভুলে গিয়েছিল। শোভন ভাইয়া রেগে বাইরে চলে যায়। মামুনি আমাকে রেস্ট নিতে বলে নিচে চলে যায়। চলবে।